আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা শুরু করব রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। পুরো ক্লাসটা মন দিয়ে দেখো এবং পারলে খাতায় কপি করো, তাহলে তোমাদের নিশ্চয়ই ধারণাটা পুরো ক্লিয়ার থাকবে। তো বিবৃতিতে কি বলছে ভালো করে দেখো। বলছে কোনো বস্তু সমষ্টি বলেছে মানে তোমায় বস্তু সমষ্টি ভাবতে হবে এরম ব্যাপার না। একটা বস্তুর ক্ষেত্রেও কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। বস্তু সমষ্টি বা বস্তু বলতে পারো, তার উপর যদি বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয় তাহলে ওই বস্তুর মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে বা অপরিবর্তিত থাকবে বা ধ্রুবক থাকবে। আমি মাঝের এই কমার পরের লাইনটুকু বাদ রাখলাম একটা বস্তুর ক্ষেত্রে, বা তুমি এই লাইনটা বাদ রাখলে চলবে, ওটাকে আমি পরে বোঝাচ্ছি। তাহলে কথাটা হচ্ছে আসলে কোনো একটা বস্তু বা বস্তু সমষ্টির ওপর যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে তার যে ভরবেগ সেটা যাই থাকুক না কেন সেটা চিরকাল একই থাকবে। বল প্রয়োগ করলেই তুমি তার ভরবেগ পাল্টাতে পারবে, না হলে পাল্টাতে পারবে না। অ্যাকচুয়ালি ভেবে দেখো, এটা আমরা কিন্তু নিউটনের ফার্স্ট লতে সবাই বুঝে গেছি যে বাইরে থেকে বল প্রয়োগ করেই আমি বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি, গতিশীল বস্তুকে থামাতে পারি বা তার বেগ আরও বাড়াতে পারি, অথবা তাকে থামিয়ে দিতে পারি, অথবা যে বস্তুগুলো স্থির আছে সেগুলিকে আমরা কিন্তু আবার গতিশীলও করতে পারি। তাহলে সেটাই বলতে চাইছে যে যদি বল প্রযুক্ত না হয়, বল প্রযুক্ত হলে তো এইগুলো করতে পারি সেটা আমরা জানি, যদি না প্রযুক্ত হয় তাহলে সেই বস্তু, যেটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, যেটা গতিশীল বস্তু সেটা চিরকাল সমবেগে গতিশীল থাকবে, মানে সমভরবেগে গতিশীল থাকবে। ভর ইন্টু বেগ করলেই ভরবেগ, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে এখানে বলেছে। আর মাঝে একটা লাইন জুড়েছে, বলছে বস্তুগুলোর মধ্যে আন্তঃক্রিয়া ঘটলেও, আন্তঃক্রিয়া মানে ভিতরে কোনো বিক্রিয়া যেটা নিজেদের মধ্যে ঘটছে সেটা হতে পারে, বাইরের কোনো বল না এলেই হলো। আন্তঃক্রিয়া ব্যাপারটা আমি আরেকটু ডিটেলসে আসছি, তার আগে আমি যে কোনো একটা বস্তুর জন্য যেটা বলা হয়েছে সেটা কিভাবে ভ্যালিড বা আমরা জানি সেটা আমি একটু বুঝিয়ে দিই। ধরে নাও একটা বস্তুর ভর এম, তো তার ওপর আমরা জানি এম ভরের বস্তুর ওপর প্রযুক্ত বল যদি এফ হয়ে থাকে তাহলে আমরা জানি বস্তুটার ওপর বল হবে এম ইন্টু এ। এটা ইন জেনারেল আমরা এটা জানি, যেখানে এম হলো বস্তুর ভর, এম সমান কোনো বস্তুর ভর, যে কোনো বস্তুর কথা বলছি, বস্তুর ভর, এ সমান ত্বরণ। এটা যদি হয় এইটা আমরা জানি বস্তুটার উপর প্রযুক্ত বল। এখন যদি বলটা প্রয়োগ করা না হয়, এখন এফ সমান 0 হলে, মানে এই কথাটা আমি মেলাচ্ছি, বাহ্যিক বল বাইরে থেকে বল প্রযুক্ত না হলে আমি কি লিখব, এম এ সমান 0। এম তো 0 নয়, তাহলে কে 0? দুটো জিনিসের গুণফল 0, একজন 0 যদি না হয় তাহলে নিশ্চয়ই আরেকজন 0। এ 0, ত্বরণ 0 মানে কি? ত্বরণ মানে আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি সমান 0। তুমি যদি এখানে ভরটা রেখেও দাও তাহলেই বেশি ভালো হবে। এখানে আমি ভরটা রেখে দিলাম, টিটা 0 নয়, তার মানে আমি লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ ইকস টু 0। তাহলে কি পাচ্ছি, এম ভি ইকস টু এম ইউ। ভালো করে জিনিসটা বোঝো, যেখানে ভি আর ইউ তোমরা জানো, যেহেতু আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি হয়। তাহলে আমি কি পেলাম, এই লাইনটার মানে কি, এইটা কি পাচ্ছি, এটা হচ্ছে পরে ভরবেগ, পরে ভরবেগ। আমি এখন একটা বস্তুর কথাই বলছি, ওই জন্য বলেছিলাম যে বস্তু সমষ্টি হলেও চলবে কথাটা, বস্তু হলেও চলবে কথাটা। দেখো আমি সিঙ্গেল বডির জন্য করেছি, দেখা যাচ্ছে পরে ভরবেগ সমান সমান এম ইউ, ইউ মানে কি, আগের বেগ, প্রাথমিক বেগ, তাহলে ভর ইন্টু প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক ভরবেগ, মানে এটা প্রাথমিকটাকে আমি পাতি কথায় লিখছি আগের ভরবেগ। তাহলে এইটাই তো রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, যে একটা বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে সেই বস্তুটার আগে যা ভরবেগ হবে, যেটা এমইউ, পরে দেখো তাই ভরবেগ। এটাই একদম ওইখানে বলা রয়েছে। এটা একটা বস্তুর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, যদি একাধিক বস্তু থাকে তার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা সমানভাবে প্রযোজ্য হবে। এবারে বলি আন্তঃক্রিয়াটা কি বলছে। এইখানে আন্তঃক্রিয়াটা বোঝা যাবে না, একটা বস্তুর ক্ষেত্রে আন্তঃক্রিয়া সেইভাবে বুঝতে পারবে না। ধরে নাও যে একটা বোমা আছে, একটা বোম মানে একটা চকলেট বাজি বা যে কোনো বাজি রয়েছে মনে করো, বা বোম রয়েছে, এই বোমাটা হঠাৎ করে ফেটে গেল। তাহলে এই বোমাটা যখন আছে এখন এর ভরবেগ কত? এই বোমাটার ভর আমি ধরে নিলাম কথার কথা 5 কেজি,
এর বেগ তো শূন্য, তাহলে এর ভরবেগ কত? এর ভরবেগ এখন শূন্য, ভরবেগ সমান শূন্য। কখন বলছি? বোমাটা ফেটে যাওয়ার আগে শূন্য। বোমাটা ফেটে গিয়ে হয়তো দুটো টুকরো হয়ে গেছে, একটা 2 কেজি আর একটা বলছি 3 কেজি টুকরো হয়েছে। তো এই 2 কেজি 3 কেজি টুকরো যে হলো, এখানে কি বাইরে থেকে বল প্রযুক্ত হয়েছে? বোমাটার ভিতরে কেমিক্যাল রয়েছে, বোমাটার ভিতরে যেসব কেমিক্যাল পদার্থগুলো রয়েছে সেইগুলোর রিয়াকশনের ফলে ফেটে গেছে, ভিতর থেকে একটা ফোর্স এসছে, এইটাকে বলা হচ্ছে আন্তঃক্রিয়া। মানে ওই বস্তুটা বা বস্তু সমষ্টির, মানে এখানে অ্যাকচুয়ালি 2 কেজি আর 3 কেজি জুড়েই তো ছিল, 5 কেজিটা হয়েছে কি করে? নিশ্চয়ই ওর মধ্যে তুমি ভাবতে পারো যে 2 কেজির একটা অংশ ছিল, 3 কেজির একটা অংশ ছিল, জুড়ে ছিল, তাদের মধ্যে ইন্টারনাল রিয়াকশন হওয়ার জন্য ফেটে গেছে, সেটা কিন্তু বাহ্যিক বল না। তাহলে এখানেও তুমি রৈখিক ভরবেগ সংরক্ষণটা, এই যে নীতিটা, সেটা তুমি কাজে লাগাতে পারবে। এরপরে এর একটা কিছু ভরবেগ থাকবে, এর ভরবেগ যাই হোক না কেন আর এর ভরবেগ যাই হোক না কেন, এদের দুজনের ভরবেগের মিলিত যে মানটা হবে সেইটা নিশ্চয়ই শূন্য হবে। এটাই রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। এই বস্তু দুটো এর মধ্যে জুড়ে ছিল, এই দুজনের আগে ভরবেগ তার মানে ছিল মোট ভরবেগ, থেমেছিল মানে কি? মোট ভরবেগ একসঙ্গে 5 কেজি ধরেছি আমরা, সেটা শূন্য ছিল। পরে ওরা যেদিকেই ছুটুক না কেন, ওদের দায়িত্ব এর থেকে সৃষ্টি হয়েছে, এর থেকে এরা দুজন জন্ম নিয়েছে, এরা জন্মানোর পর ওদের দায়িত্ব হবে ওরা যেখান থেকে সৃষ্টি হলো, যে সৃষ্টিকর্তা, এই বোমাটা হচ্ছে এই টুকরোগুলো সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার যা ভরবেগ এদের দুজন মিলে ওদের ওদের এটা ধর্ম বা দায়িত্ব থাকবে যে কি করে এর যা ভরবেগ ছিল সেটা অক্ষুণ্ণ রাখা যায়। তার জন্য যদি এটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছুটতে হয়, এটাকে তাহলে ঠিক উল্টো দিকে অন্য একটা বেগে, যাতে করে ভরবেগটা শূন্য হয়, সেইটা হিসেব করে দেখতে হবে তোমাদের যে কত হবে। প্র্যাকটিক্যালি প্রকৃতিতে তাই হয়, তুমি হিসেব করো চাই না করো, যে কোনো বোমা যখন ফেটে যায় বা তুবড়ির থেকে যে ফুলকিগুলো বেরোয়, তুবড়ি রেস্টে থাকে, স্থির অবস্থা রয়েছে, তুবড়ি থেকে যে ফুলকিগুলো বেরোচ্ছে সেই ফুলকিগুলোর যে ভরবেগ হবে, তুবড়িটার মিলিত ভরবেগ শূন্য। তো ওই তুবড়ির প্রত্যেকটা ফুলকির দায়িত্ব কি করে তুবড়ির যে শূন্য ভরবেগ সেটা মেনটেন করা যায়। প্রত্যেকের ঘাড়ে অল্প অল্প দায়িত্ব রয়েছে, ঠিক যেমন এটা হচ্ছে বাবা, তার এটা দুটো সন্তান মনে করতে পারো, তাদের দায়িত্ব এনার সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। তো এখানে বলতে পারো যে এই বাবার ভরবেগটা যেন অক্ষুণ্ণ থাকে, সেইটা হচ্ছে প্রত্যেকটা টুকরোর দায়িত্ব থাকবে। আরেকটু এগোলে তোমাদের ধারণা আরেকটু ক্লিয়ার হবে, বিভিন্ন অঙ্কগুলো যখন করব তবে তোমরা বুঝতে পারবে। যত অঙ্ক করবে ফিজিক্সে তত কিন্তু ফিজিক্স তোমরা ভালো বুঝতে পারবে। তো সেটা আমরা আসবো, তার আগে আরেকটু ব্যাখ্যাটা দেখি, তোমরা লক্ষ্য করতে থাকো। ব্যাখ্যাটা কিভাবে করা যাবে, যে আমি একাধিক বস্তুর জন্য বলছি এখানে কথাটা, তাহলে আন্তঃক্রিয়া ব্যাপারটা বোঝালাম, ভিতরে রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনের জন্য। দুটো বস্তুর মধ্যে যদি মহাকর্ষ বল থাকে সেটাও একটা নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া। বাইরের 3 নম্বর কেউ ওদের উপর ফোর্স না অ্যাপ্লাই করলে হলো, যে 2-3জনকে নিয়ে কথা বলছো তাদের বাইরে যেন অন্য কেউ ওদের ওপরে কোনো ফোর্স অ্যাপ্লাই না করে, তাহলে এই ঘটনাটা ঘটবে, তাদের ভরবেগ অক্ষুণ্ণ থাকবে। তো ব্যাখ্যা আমি দুটো বস্তুর জন্য নিচ্ছি, আর ধরে নিচ্ছি বস্তুগুলো সব একমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি হলে একটু উপাংশ ভেঙে একটু আমাদের এগোতে হবে, তো সেগুলো আমি পরে আসছি। প্রথম আসছি একমাত্রিক গতি দিয়ে, কিন্তু ব্যাখ্যা একমাত্রিক গতি, একটা একমাত্রিক সংঘর্ষ বোঝাচ্ছে। একমাত্রিক সংঘর্ষ ঘটনাটা কেমন না, ধরো মনে করি M1 ও M2 দুটি বস্তু, U1 ও U2 বেগে সরল রেখায় গতিশীল, সরল রেখায় চিত্রের ন্যায় গতিশীল। মানে চিত্রে আমি দেখিয়ে দেবো, চিত্রের ন্যায় গতিশীল কেমন না, এই ধর নাও একটু বড় করে রাখি, এটা ধর নাও M1 ভরের বস্তু, এটা যাচ্ছে U1 বেগে, আর এখানে আছে আর একটা বস্তু যেটা M2 ভরের বস্তু, সেটা যাচ্ছে U2 বেগে। এখানে কোনো এক জায়গায় ধাক্কা হয়েছে,
ধাক্কা হওয়ার পরে এরা আবার ঠিক রেখে গেছে, এটা m1 ভরের বস্তু, ধাক্কা হওয়ার পরে বেগ পাল্টে গেছে, ধরে নাও হয়ে গেছে v1, আর যেটা m2 ভরের বস্তু তার বেগ হয়ে গেছে v2। এই জায়গাটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষটা যে হলো এখানে কিন্তু একে অপরকে ফোর্স দিচ্ছে, কিন্তু নিজেরাই দিচ্ছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি। এ তো এর মতো যাচ্ছে, এ তো এর মতো যাচ্ছে, ধাক্কা হবে তার শর্ত কি? u1 গ্রেটার দেন u2, এর গতিবেগ বেশি হলে তবেই তো এর কাছে পৌঁছতে পারবে, ধাক্কাটা তবে হবে। তো যদি এ আসতে যায় কোনোদিন ধাক্কা হবে? ধাক্কার শর্ত হচ্ছে এটা, u1 গ্রেটার দেন u2 হলে ধাক্কা হবে। ধাক্কাটা এরা নিজেরাই করলো, বাইরে থেকে কেউ জোর করে ঠেলে দেয়নি বা ফোর্স দিল না। কিন্তু তাহলে যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ হয়নি, তাই ভরবেগটা আগে আর পরে সংরক্ষিত থাকবে, চিত্রের ন্যায় গতিশীল। সংঘর্ষের পর গতিবেগ, সংঘর্ষের পর বেগ যথাক্রমে v1 ও v2 হলে যেহেতু বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, তাই সংঘর্ষের আগে ভরবেগ আর সংঘর্ষের পরে ভরবেগ সমান। সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের আগে, এখন মোট কথাটা বলবো, একজন থাকলে তো আর মোট কথাটা আসে না, দুজন আছে, তাহলে মোট ভরবেগ বা রৈখিক কথাটা বলা খুব ইম্পর্টেন্ট। হেডিং কিন্তু রৈখিক দেওয়া আছে, মানে তুমি একটা রেখাতেই এটা অ্যাপ্লাই করতে পারবে। যদি দুটো বস্তু দুটো রেখায় যায় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তখন তোমায় উপাংশ ভেঙে করতে হবে। কথাটা কিন্তু রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, ওইটা ভুলে গেলে খুব বড় ভুল হয়ে যাবে। সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। এবার যদি তুমি লিখে ফেলো তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত? এর ভরবেগ হচ্ছে m(u1) প্লাস সংঘর্ষের আগে 2 নম্বরটার ভরবেগ m2, এটা m1u1 m2u2 সমান সমান চলে আসছে m1v1 প্লাস m2v2। একই দিকে যাচ্ছে, তাই আর ভেক্টর চিহ্ন দেওয়ার প্রয়োজন মনে করলাম না। যদি আরেকটু ভালো করে লিখতে চাও, ভেক্টর দিতে চাও, তাহলে এইগুলো সব ভেক্টর রাশি। ভরটা তো ভেক্টর না, বেগটা ভেক্টর রাশি। এইটা লিখলেই সূত্রটার ব্যাখ্যা বা এই যে ভরবেগ সংরক্ষণ নীতি বলো তার ব্যাখ্যা হচ্ছে এইটা। যদি পরীক্ষায় পড়ে তোমাদের এইটুকু কিন্তু লিখতে হবে। এবারে চলে আসা যাক, এই যে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, তার প্রমাণটা করবো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। খুব ইম্পর্টেন্ট প্রমাণ ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার জন্য। তো ভালো করে দেখো, আমি একটা রৈখিক সংঘর্ষের কথা এখানে আলোচনা করছি। দুটো বস্তু m1 আর m2, যেটা আগেই বললাম, তারা u1 গতিবেগে যাচ্ছে, একই সরলরেখায় যাচ্ছে, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে মানে নিশ্চয়ই আমি লিখতে পারি u1 গ্রেটার দেন u2, না হলে কোনোদিন সংঘর্ষ সম্ভব না। যখন সংঘর্ষ হলো তখন লক্ষ্য করো কি হচ্ছে, এই 1 নম্বর বস্তুটা 2 নম্বরকে গিয়ে ধাক্কা মারলো, তো 2 নম্বর কি ছেড়ে কথা বলবে? নিউটনের তৃতীয় সূত্র অনুসারে 2 নম্বরটাও 1 নম্বরের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ফোর্সগুলো আমি লিখেছি, F21 হচ্ছে 2 এর ওপর 1 এর দ্বারা বল, আর F12 হচ্ছে 1 এর ওপর 2 এর দ্বারা বল। নামগুলো এরকম করে দিয়েছি, এর আগেও দিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো। আর সংঘর্ষের পরে তারা একই সরলরেখায় যাচ্ছে, একই দিকে যাচ্ছে, কিন্তু বেগগুলো পাল্টে গিয়ে হয়ে গেছে একজনের v1 আর একজনের v2। লক্ষ্য করো ভালো করে, এটা সংঘর্ষের আগের ঘটনা, সংঘর্ষের পরে আর এই জায়গায় সংঘর্ষ হয়েছে। তো আমি সেটাই লিখে রেখেছি। তার মানে আমি বলতে পারি অতএব সংঘর্ষের সময় বস্তুগুলি পরস্পরের ওপর বল প্রয়োগ করে। হ্যাঁ, সেটা খুব
খুব কম টাইমের মধ্যে বল প্রয়োগ করবে, তারপর আবার এরা যে যার আলাদা আলাদা গতিবেগ নিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমি দেখো এবার লিখতে পারি যে ধরি প্রথম বস্তুর দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল। ধরি প্রথম বস্তুর দ্বারা দ্বিতীয়, যেটা m2 ভর, দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত বল, যেটা এ গতিশীল থাকার জন্য গিয়ে ধাক্কা মারলো, সেটা হচ্ছে F21, 2 এর ওপর দিলে F21। আর একই কথা, এবং দ্বিতীয় বস্তুর দ্বারা প্রথম বস্তুর ওপর প্রতিক্রিয়া বল, এটা অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বল, এটা প্রযুক্ত না দিয়ে প্রতিক্রিয়া দেওয়া ভালো, প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে F12। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, অতএব নিউটনের থার্ড ল অনুসারে আমরা জানি যে লিখতে পারবো F21 ইকুয়ালস টু F12, সামনে একটা মাইনাস। F21 আর F12 এই দুটো উল্টো দিকে কাজ করে, এটা আমরা জানি। ভেক্টর দিলে এইভাবে তুমি দিতে পারো। এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এখন যদি সংঘাতকাল টি হয় বা সংঘর্ষকাল মানে কোনটা, আমি এই যে বোর্ডে পেনটা টাচ করছি, যতটা সময় বোর্ডের সঙ্গে এটা টাচ থাকছে, ফ্র্যাকশন অফ সেকেন্ড, সেইটা সংঘর্ষকাল সমান টি হলে, তাহলে আমি এইটাকে টি দিয়ে গুণ করছি, টি ইন্টু F21 ইকুয়ালস টু মাইনাস টি ইন্টু F12 করে কি পেলাম, বল ইন্টু সময়। তা বল ইন্টু সময় কি, এইটা তো বলের ঘাত। আমি বলেছিলাম বল ইন্টু সময়, বলের সময়কাল যতক্ষণ ধরে প্রয়োগ করা হয়েছে সেটাকে বলা হয় বলের ঘাত। তাহলে এখানে চলে আসছে, এটা হচ্ছে, লক্ষ্য করো, এটা হচ্ছে 2 নম্বরের ওপর প্রযুক্ত বল, তাহলে এটা হচ্ছে 2 নম্বর বস্তুর বলের ঘাত, 2 নম্বর বস্তুর বলের ঘাত, বা m2 বস্তুর বলের ঘাত সমান সমান, এটা হচ্ছে 1 নম্বরের ওপর প্রতিক্রিয়া বল, সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে, এটা হচ্ছে মাইনাস m1 বস্তুর বলের ঘাত। খুব সহজ প্রমাণ। এরপরে লিখে ফেললি হবে, আমরা জানি বলের ঘাত মানে ভরবেগ পরিবর্তন, সবাই জানি নিশ্চয়ই, মুখস্থ সবার হয়ে গেছে। বলের ঘাত ভরবেগ পরিবর্তন, এটা কোন বস্তুর কথা বলছি, দ্বিতীয় বস্তুর কথা বলছি। তা দ্বিতীয় বস্তুর ভরবেগ পরিবর্তন, দ্বিতীয় বস্তুর ভরবেগ আগে কত ছিল, m2u2, দ্বিতীয় বস্তুর পরে ভরবেগ কত হয়েছে, m2v2, একই দিকে যাচ্ছে, তাহলে সিম্পল ব্যাপার। অতএব m2v2 মাইনাস m2u2, এটা হচ্ছে প্রথম নয় দ্বিতীয় বস্তুর ভরবেগ পরিবর্তন, মানে দ্বিতীয় বস্তুর বলের ঘাত হয়ে গেল, সমান সমান মাইনাস দিয়ে প্রথম বস্তুর মানে m1 বস্তুর বলের ঘাত, তো সেটা কত হবে, m1 বস্তুর ভরবেগ পরিবর্তন, m1 বস্তুর ভরবেগ পরে হয়েছে m1u1, m1v1 হয়েছে, মাইনাস আগে ছিল কত, ভর ইন্টু বেগ m1u1। এখান থেকে তুমি যদি সব ভি গুলোকে এক জায়গায় করো, এখান থেকে ভিটা যদি নিয়ে চলে আসো, তাহলে m2v2 প্লাস m1v1 সমান সমান, এই মাইনাসে মাইনাসে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে m1u1, আর এই মাইনাসটা ওপারে গেলে প্লাস m2u2। এটাকে তুমি আগে পরে করতে পারো, আমি এটাকে m2v2 করলাম আর এটাকে m1v1 করলাম। তার মানে লক্ষ্য করো, সেই যে আমি সংরক্ষণের ব্যাখ্যাটা লিখেছিলাম সেইটা পেয়ে গেলাম, মানে বস্তু সংস্থার এই যে সংস্থাটা ছিল, দুটো বস্তু মিলে একটা সংস্থা, মানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আগে ভরবেগ সমান পরে ভরবেগ। সুতরাং দেখা যাচ্ছে যে
কোনো একটা বস্তু সংস্থার ওপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে তার রৈখিক ভরবেগ আগে যা পরে তাই হবে। এটাই হচ্ছে প্রমাণটা। এবারে চলে আসো এর উল্টো প্রমাণটা। আমি তাই নিচের পোর্শনটুকু মুছেছি, বাকি সেম থাকবে। আগেরটা করেছিলাম নিউটনের তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রের প্রমাণ, আর এখন আমি হেডিং দিয়েছি দেখো ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্রের প্রমাণ। পুরো জিনিসটাকে তোমার খাতাটা উল্টে লিখলে যা হবে তাই, মানে এইখানে যতটুকু ছিল এটা তো ইনফরমেশন যা যা এঁকেছি সেটা লিখেছি, এর উল্টো করে দিলে এইখানের প্রমাণটুকু উল্টো করে লিখলেই হয়ে যাবে। মজার ব্যাপার। তার মানে বাইরে থেকে বল প্রয়োগ হয়নি, তাই আমি কি লিখতে পারবো, আগেরটা শুরু করেছিলাম নিউটনের থার্ড ল অনুসারে। এখন শুরু করব কি, এখন শুরু করব ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে, সংরক্ষণ সূত্র অনুসারে, সূত্রানুসারে এখান থেকে শুরু হবে। নিউটনের জায়গায় এখানে লেখাটা এটা পুরো উল্টো করব। তাহলে ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে আগের ভরবেগ আর পরের ভরবেগ সমান হবে। আমি কি লিখবো, তার মানে লিখে ফেলবো যে এখান থেকে পরের ভরবেগ হচ্ছে m1 v1 প্লাস m2 v2 ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2, এটা লেখা হবে। এবার এখান থেকে লক্ষ্য করে দেখো, আমি যদি সবগুলোকে আলাদা আলাদা করি, মানে m1 আর m2 গুলোকে যদি আলাদা আলাদা দিকে নিয়ে চলে যায়, মাঝখানে আমি সমান চিহ্ন দিলাম, এইদিকে আমি সমস্ত m1 গুলোকে রাখছি ধরে নাও, আর ওদিকে m2 গুলোকে রাখছি। তাহলে m1 গুলোকে রাখলে চলে আসছে এটা m1 v1 মাইনাস m1 u1, আর ওই দিকে চলে যাচ্ছে m2 u2 মাইনাস m2 v2। ভালো করে লক্ষ্য করো জিনিসটা। এখান থেকে যদি তুমি এইটাকে এইভাবে লেখো, এটা m1 v1 মাইনাস m1 u1 থাকলো, এটাকে একটু চেঞ্জ করে লিখবো মাইনাস m2 v2টা আগে নিলাম, m2 u2টা পরে নিলাম, তবে তো আসল জিনিসটা আসছে। এটা হচ্ছে প্রথম বস্তুর ভরবেগ পরিবর্তন, আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগ পরিবর্তন। মিলিয়ে নাও কথাগুলো। প্রথম বস্তুর ভরবেগ ছিল m1 u1, প্রথম বস্তুর পরে ভরবেগ হয়েছে m1 v1, তাহলে m1 v1 মাইনাস m1 u1 এটা হচ্ছে প্রথম বস্তুর ভরবেগ পরিবর্তন, আর এটা একইভাবে দ্বিতীয় বস্তুর ভরবেগ পরিবর্তন। সংঘর্ষকাল t, তাহলে আমি কি করতে পারি, এই লাইনটাকে যেটা করতে পারি, এই লাইনে আমি ভাগ করলাম, তোমরা আরেক লাইনে করতে পারো, t দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম, t দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম। তা যদি ভরবেগ পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করো, এই যে ভরবেগ পরিবর্তনটা কতটা সময় হয়েছে, ফ্র্যাকশন অফ সেকেন্ড, যতক্ষণ সংঘর্ষের ঠিক আগের মুহূর্তে এটা ছিল, সংঘর্ষের ঠিক পরের মুহূর্তে গতিবেগগুলো পাল্টে গেছে। তাহলে সংঘাতকাল বা সংঘর্ষকাল যতক্ষণ ছিল ততক্ষণে এই চেঞ্জগুলো হয়েছে। তাহলে ভরবেগ পরিবর্তন তার হার, এটাকে লিখতে পারি আমি প্রযুক্ত বল। ভরবেগ পরিবর্তন তার যে হার তাকে বলতে পারি আমি প্রযুক্ত বল। এটাকে কি বলবো, এটা 1 নম্বর বস্তুর ভরবেগ পরিবর্তন তার হার, তাহলে এটা 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল। 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল বলতে এটা অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বল, এটা হয়ে গেল F12। আর এটা চলে আসছে, লক্ষ্য করে দেখো, 2 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল, কারণ 2 নম্বর বস্তুর ভরবেগ পরিবর্তন, এটা হয়ে যাচ্ছে F21। বা এটাকে তুমি যদি উল্টে লেখো তাহলে তুমি পেয়ে যাবে যে F21 ইকুয়ালস টু মাইনাস F12, যা ইচ্ছা যেটা খুশি লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তার মানে বোঝা যাচ্ছে ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। যেখানে এটা পাচ্ছি, ক্রিয়া কোনটা ছিল, এখানে ক্রিয়া ছিল বলতে গেলে F21টা ছিল ক্রিয়া, তাহলে ক্রিয়া সমান সমান মাইনাস প্রতিক্রিয়া, বা উল্টোও লিখতে পারো তুমি, প্রতিক্রিয়া সমান মাইনাস ক্রিয়া। মাইনাস চিহ্নটা জাস্ট দিক বোঝাতে প্রয়োগ করা হয়েছে। যদি মানের দিক থেকে ভাবো তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান ইহাই নিউটনের থার্ড ল। ভালো করে দেখো প্রমাণটা বোঝা গেল কিনা। এবারে আস্তে আস্তে কিছু অঙ্কের মাধ্যমে ব্যাপারটাকে ভালো করে বোঝা যাক। আমি যে থিওরিগুলো বললাম তার মধ্যেই একটা অঙ্ক বানিয়েছি, ঠিক সেরকমই, শুধু সেগুলোকে আমি সংখ্যায় কনভার্ট করেছি। বলছে 5 কেজি ভরের একটা বস্তু
যেটা 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, মানে ধরে নিলাম এই হচ্ছে আমার 5 কেজি ভরের বস্তু, এটা যাচ্ছে পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগ, আমি এদিকটাকে পূর্ব দিক বললাম। তার সামনে আর একটা বস্তু আছে যেটা ছোট বস্তু, যেটা 2 কেজি ভরের বস্তু, এটাও যাচ্ছে দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এর বেগ বেশি মানে ধাক্কা নিশ্চয়ই হবে। তো এখানটা মনে করো ধাক্কা হয়েছে, ধাক্কার পরে 5 কেজি ভরের বস্তুটার বেগ এখন হয়ে গেছে 8 মিটার পার সেকেন্ড। তোমাকে বলতে হবে 2 কেজির বেগটা কত। তাহলে ধরি 2 কেজির বেগ, ধরি নির্ণেয় বেগ মানে 2 কেজির বেগ, সেটাই বার করতে হবে না, ওটাই নির্ণেয় বেগ ভি। তাহলে যেহেতু বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, যেহেতু এই কথাটা কিন্তু থাকবে, তবেই তো এই সূত্রটা ভ্যালিড, না রে ভ্যালিড না। যেহেতু বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, এরা নিজেদের মধ্যে ধাক্কা মারামারি করেছে, প্রযুক্ত হয়নি, তাই ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে, বা রাদার আরেকটু বলা ভালো রৈখিক ভরবেগ, কারণ একটা রেখাতে হলে অঙ্কটা পারবে, নাহলে এই মুহূর্তে হবে না। রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি বা সূত্র অনুযায়ী কি লিখতে পারবো? আগে মোট ভরবেগ সমান সমান পরে মোট ভরবেগ। আগের মোট ভরবেগ, কার আগের? সংঘর্ষের। আগে মোট ভরবেগ সমান সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ, অবশ্যই রৈখিক ভরবেগ। তো এবারে লিখে ফেলা যাক, আগে মোট ভরবেগ কত? এর ভর হচ্ছে 5, ভর ইন্টু বেগ, সব ভ্যালু সিম্পল, ভালো করে দেখে নাও, এসআইতে দিয়েছি আমি, এখন ওই এককে ঝামেলা যাচ্ছি না, আগে ফিজিক্সটা বোঝা যাক। তাহলে 5 ইন্টু 10 প্লাস এর ভর হচ্ছে 2 ইন্টু 5, সবাই একই দিকে আছে, কেন বলছি দিক মাথায় রাখতে হবে, ভরবেগ ভেক্টর রাশি, দিক উল্টো থাকতে পারে, তো ধাক্কা সবসময় একই দিকে গিয়ে হবে, কেন এই দিক থেকে আসতে পারে না? যদি এই দিকে যেত তখন কিন্তু এর ভরবেগটা মাইনাস নিতে হতো, সেরকম অঙ্কে আসছে আমি পরে। তাহলে এটা হচ্ছে আগের ভরবেগ সমান সমান পরের ভরবেগ হবে, 5 কেজি ভরবেগ হয়ে গেছে 5 ইন্টু 8 প্লাস 2 ইন্টু এর ভরবেগটা জানি না। তার মানে এদিকে দেখো লেখা যাবে যে, বা এটা 5 10 50 আর 10 60 সমান সমান 5 8 40 প্লাস 2v, মানে বস্তু দুটোর মিলিত ভরবেগ আগে ছিল 60, একক যদি লেখো তুমি কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ধাক্কার আগে ছিল। ধাক্কার পরে যেহেতু বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, ওরা দুজনের যাই মনের ইচ্ছা থাকুক না কেন, ওদের দায়িত্ব এটা, প্রাকৃতিকভাবে পাওয়া দায়িত্ব, ভগবান প্রদত্ত দায়িত্ব ভাবতে পারো। তো সেখান থেকে দায়িত্ব দেওয়া আছে যে তোমরা যেমন খুশি বেগে যেতে পারো, কিন্তু তোমরা লক্ষ্য রাখবে যেন আগের মোট ভরবেগ পাল্টে না যায়। তো সেটাই ওরা পালন করছে, সেই দায়িত্ব। তাহলে এখান থেকে 2v সমান, বা 2v সমান পেয়ে যাচ্ছি যে 60 মাইনাস 40 করলে চলে আসছে 20, তাহলে v সমান চলে আসছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাবে, কোনো নেগেটিভ বেরোয়নি। যদি এখানে অঙ্ক করতে গিয়ে নেগেটিভ চলে আসতো, প্রয়োজন পড়তেই পারে, ভরবেগকে অক্ষুণ্ণ রাখতে কাউকে সামনের দিকে যেতে হবে, কাউকে পিছন দিকে যেতে হবে, এরকম সিচুয়েশন আসতেই পারে। যেমন তোমরা তুবড়ির ক্ষেত্রে দেখেছো, কেউ ডান দিক যাচ্ছে, কেউ বাঁ দিক যাচ্ছে, কেন যাচ্ছে? সবাই তো একই দিকে যেতে পারতো। এই যে তুবড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাই, তুবড়ি বসিয়ে দিলে এখান থেকে কোনো ফুলকি এদিকে যাচ্ছে, কোনো ফুলকি এদিকে যাচ্ছে, কি দরকার এদিক ওদিক যাওয়ার? কেন দরকার? সবাই মিলে তো একই জায়গায় যেতে পারতো, যায় না কেন? কারণ এই তুবড়িটার মোট ভরবেগ শূন্য ছিল। এই প্রত্যেকটা ফুলকির দায়িত্ব কি করে ভরবেগটা অক্ষুণ্ণ রাখা যায়, ওরা সেই মতোই কিন্তু চেষ্টা চালিয়ে যাবে। ওদের গতি, ওরা ছোটাছুটি যতই করুক, ছুটে যতই মজা পাক না কেন, তার মাঝেও ওদের দায়িত্ব, ওদের ঘাড়ে এই দায়িত্বটা রয়েছে যে কি করে আমরা যাই করি না কেন, আমাদের যে সৃষ্টিকর্তা, যেখান থেকে আমি সৃষ্টি হলাম, তার ভরবেগ যেন না চেঞ্জ হয়।
পরেরটা লক্ষ্য করো, বলছে 2 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল, এর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। এই যেদিকে যাচ্ছে সেই দিকে কেউ একজন স্থির অবস্থায় আছে, যেটা 1 কেজি ভরের বস্তু, এর কিন্তু বেগ 0, মানে ওর ভর বেগ নেই। এবারে ধাক্কা মারার পর, মানে কেউ একজন দাঁড়িয়ে আছে, তুমি সাইকেল নিয়ে গিয়ে ধাক্কা মেরেছো, দেখা গেল যে 2 কেজি ভরের বস্তু যেটা রয়েছে তার বেগ হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে বলতে হবে 1 কেজির বেগ কত। তাহলে সেই একই ব্যাপার, মনে করি 1 কেজির বেগ ধাক্কার পর হবে ভি। অতএব ভরবেগ সংরক্ষণ সূত্রানুসারে, যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ হয়নি, নিজেরা যাতায়াতের ফলে ধাক্কা মেরেছে, ভরবেগ সংরক্ষণ সূত্রানুসারে, ভরবেগ সংরক্ষণ সূত্রানুসারে কি লিখতে পারবো? আগের ভরবেগ পরের ভরবেগ সমান। সংঘর্ষের আগে, এই লাইনটা আমি বোঝাতে চাই যে সংঘর্ষ এখানটাতেই হয়েছে, তার আগে আমি লিখতে পারবো 2 × 10, এর ভর ছিল 2 আর এর বেগ তো আগে ছিল 10, প্লাস এর ভর 1 ইন্টু এর বেগ 0, তাহলে ভরবেগ 0 সমান সমান সংঘর্ষের পরে এর ভর হয়েছে 2, মানে ভর তো 2 থাকবে, গতিবেগ কমে গেছে আর এটার বেগ হয়েছে 1। এখান থেকে তুমি যদি সমাধান করো তাহলে 20 সমান 8 প্লাস ভি, বা ভি সমান 12 মিটার পার সেকেন্ড। তাহলে 1 কেজিটার বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো, কেন 12 মিটার পার সেকেন্ড হলো। আমি বলেছি প্রকৃতিতে একাধিক বস্তু সংস্থা যখন থাকবে, বস্তুগুলো বা বস্তু সমষ্টি যখন রয়েছে, এদের ভরবেগ আগে কি ছিল, যে ঘটনাটা ঘটছে ধাক্কা, এখানে ঘটনাটা ধাক্কার আগে এই 2 কেজির বেগ ছিল দেখো 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগ বেশি ছিল। 2 কেজি ধাক্কার পরে নিজে থেকে ঠিক করে নিয়েছে যে আমি স্পিড কমিয়ে নেবো, ও স্পিড কমিয়ে নিয়েছে। ও স্পিড কমিয়ে নিলেই হলো না তো, এর ভরবেগ যদি কমে যায়, কিন্তু ধাক্কার আগে দুজনের যা ভরবেগ ছিল সেটা তো সংরক্ষিত থাকতে হবে, সেটাই তো মূল নীতিটা। তাতে করে কি হচ্ছে না, এর ভরবেগ বাড়াতে হচ্ছে, এর বেগটা কমে গেছে, ফলে এর ভরবেগ কমে গেল। তাহলে আর একজনের দায়িত্ব পড়লো যে কি করে পুরো সিস্টেমটার ভরবেগ আগে যা ছিল তাই করতে হবে। তাই জন্য এর ঘাড়ে এখন দায়িত্ব পড়েছে, তুমি 12 মিটার পার সেকেন্ড বেগে ছোট, তাতে করে তুমি খানিকটা ভরবেগ বাড়িয়ে নাও, আমি খানিকটা ভরবেগ কমিয়ে নিলাম, যোগ ফলটা আমাদের একই থাকবে। পরেরটা লক্ষ্য করো, বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। একটা বোমা হঠাৎ দুটো টুকরোয় ভাগ হয়ে গেছে। আমরা অনেক সময় দেখে থাকি যে আমড়াআটি বা চকলেট যে বাজিগুলো থাকে না, বাজিগুলো ফাটালে দেখবে বাজির খোলটা ছিঁড়ে 2-3টে টুকরো হয়ে বিভিন্ন দিকে ছিটকে যায়। তার কারণটা ভালো করে লক্ষ্য করবে বা বোঝার চেষ্টা করবে। সেটাও কিন্তু একই, তুপড়ি বাজিটা বা যে কোনো বাজি তুমি যেখানে যদি বসিয়ে রেখে দাও, সেটার ভরবেগ ছিল না, তারপরে বাকিদের দায়িত্ব হয়েছে কি করে ভরবেগটাকে জিরো করা যায়। একজন যদি সামনের দিকে ছোটে, একজন তাহলে পিছন দিকে ছুটবে, সেটাই হবে। তো এখানে লক্ষ্য করে, এখানে ঘটনা হচ্ছে এই হচ্ছে 5 কেজির নয় 3 কেজির বোমা, 3 কেজি ভর, এটা ফেটে যাওয়ার আগে এর বেগ কত? এর বেগ হচ্ছে 0। এটা দুটো টুকরোয় ভাগ হয়ে গেছে, একটা হয়ে গেছে 3, এটা হয়ে গেছে 2 কেজি, আর একটা হয়ে গেছে 1 কেজি। একটা হয়েছে 2 কেজি, যেটা যাচ্ছে পূর্ব দিকে 7 মিটার পার সেকেন্ড, আর একটা হয়েছে 1 কেজি। এটার গতিবেগ আমি জানি না, আমি ধরে দিলাম এই দিকে যাবে, অঙ্ক বলবে কোন দিকে যাবে। ভালো করে লক্ষ্য করো, যেহেতু বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, ওই লাইনটা তুমি লিখবে সবসময় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, আর ভরবেগ সংরক্ষণ সূত্রানুসারে ওই দুটো লাইন লিখবে সবাই। তাহলে আমি লিখতে পারি, এই যে ফেটে যাওয়া, ফাটছে কি কারণে? ভিতরের কেমিক্যাল রিয়াকশনের জন্য ফেটেছে, আন্তঃবল। ভিতরের বল কিন্তু কাজে লাগতেই পারে, বাইরের কোনো বল কাজে লাগে না। তাহলে আমি লিখতে পারবো যে এই যে ফেটে যাওয়া ঘটনাটা, তার আগের ভরবেগ 3 × 0 সমান 1 × v প্লাস 2 × 7। তাহলে আমি যেটা পাচ্ছি এখান থেকে 0 সমান সমান v প্লাস 14, বা v সমান সমান -14 মিটার পার সেকেন্ড।
এই মাইনাস চিহ্ন কি বোঝাচ্ছে? মাইনাস চিহ্ন বোঝাচ্ছে যে 2 কেজির অংশটা যাচ্ছিল পূর্ব দিকে, তাহলে 1 কেজির অংশটা যাবে পশ্চিম দিকে। তাহলে 1 কেজি টুকরোর গতিবেগ হবে, 1 কেজির বেগ হবে 14 মিটার পার সেকেন্ড, কমা দিয়ে পশ্চিম দিকে, পশ্চিম দিকে। ওই যে সেই একই কথা আবার যদি বলতে হয়, এর ভরবেগ ছিল না, হঠাৎ করে 2 কেজির মধ্যে একটা ভরবেগ চলে এসছে, তা আসলেই তো হলো না, শূন্য রাখতে হবে। তুমি দুটো টুকরো হয়ে গেছে, খুব ভালো কথা, তোমরা দুজন মিলে এবারে ভাগ করে নাও তোমাদের দায়িত্ব কি করে জিরো রাখতে পারবে। তো তার জন্য এ বলছে তাহলে ভাই আমি এদিকে যাচ্ছি, তুই ভাই এদিকে যা, তাতে করে একজনের পজিটিভ ভরবেগ হবে আর একজনের নেগেটিভ ভরবেগ হবে। তুমি ভেবেই দেখো না, এর ভরবেগ কত? এর ভরবেগ হচ্ছে +2 × 7 মানে +14 মিটার, 14 কেজি মিটার পার সেকেন্ড। আর এর ক্ষেত্রে ভরবেগ কত? এ তো উল্টো দিক যাচ্ছে, অ্যাকচুয়ালি আমার অ্যারোটা এদিকে দেওয়া হলে তো যাচ্ছে উল্টো দিকে, তাহলে এর ভরবেগ হচ্ছে 1 কেজি ইন্টু -14 মানে -1 × 14 করলে এটা -14 কেজি মিটার পার সেকেন্ড। তো যোগ করলে দেখো ভরবেগ শূন্য আসছে, মানে আগের যা ভরবেগ দুজন মিলে এখন তাই ভরবেগ কিন্তু রাখতে পেরেছে। এই রকমের ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে, তো তখন কিভাবে আনসার করবে ভালো করে লক্ষ্য করো। বলছে একটা বস্তু হঠাৎ অসমান অংশে ভেঙে গতিশীল হলো, দুটো অসমান অংশে ভেঙে গেছে, তাহলে কোন অংশের বেগ বেশি হবে কোন অংশের বেগ কম হবে, মানে একটা তুলনামূলক আলোচনা করতে বলেছে। তো দেখো আমি ধরি অংশ দুটির ভর এম ও এম, ব্র্যাকেটে আমি লিখে রাখছি এম গ্রেটার দেন এম, মানে বড়টাকে আমি বড় এম দিয়ে ডিনোট করছি, ছোটটাকে ছোট এম দিয়ে ডিনোট করছি। তাহলে এটা কি করে তৈরি হয়েছে না, একটা বড় বস্তু ছিল যেটা m + m ছিল, যেটা হঠাৎ এটা আগে আর এটা পরে কি হয়েছে না দুটো টুকরোয় ভেঙে গেছে, একটা m আর একটা m। তা ভেঙে গেলে হলো না, তো এর বেগ কত ছিল? এর বেগ সমান 0 ছিল। এর বেগ আমি ধরে নিচ্ছি, বড়টার বেগকে আমি ধরে নিচ্ছি বড় হাতের ভি, আর এটার বেগকে আমি ধরে নিচ্ছি, চলো এটার বেগকে আমি নাম দিলাম v1, এটার বেগকে আমি নাম দিলাম v2। একই দিকেই ধরলাম, আসলে এরা একই দিকে যাবে না, সেটা তোমরা বুঝে গেছো, একজন সামনে দিকে গেলে একজন উল্টো দিকে যেতে হবে, তাতে করে ভরবেগটা শূন্য হবে। অতএব ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে ওই লাইনটা তোমায় লিখতে হবে যতগুলো আমি কাজ করলাম প্রত্যেকটাতে। তাহলে m + m × 0 সমান m × v1 প্লাস m × v2, বা এখান থেকে তুমি পাবে m × v1 বা সমান -m × v2, মাইনাস চিহ্ন বোঝাচ্ছে আমি যেটা বললাম, একজন সামনের দিকে গেলে আর একজন উল্টো দিকে যাবে, বা v1/v2 সমান পেয়ে যাচ্ছ m/m, মাইনাস একটা থাকলো, মাইনাস নিয়ে যদি আলোচনা না করি, মান দিয়ে যদি ভাবি, তাহলে ছোটকে যদি বড় দিয়ে ভাগ করি এটা <1 হয়, তাহলে v1 v2, তার মানে বোঝাচ্ছে যে v1টা কার গতিবেগ? বড় ভরটার গতিবেগ v1 আর ছোট ভরটার গতিবেগ v2। তার মানে বুঝতে পারছি বড় টুকরোর বেগ কম হবে। ভালো করে জিনিসটা কিন্তু মনে রেখো। পরেরটা লক্ষ্য করো, বলছে m ভরের একটা বস্তু v বেগে গতিশীল। তো এঁকে ফেলছি যেরাম বলেছে, m ভরের একটা বস্তু v বেগে গতিশীল অবস্থায় বড় m ভরের, মানে আমি আরেকটা ভারী বস্তুর কথা বলছি, বড় m মানে ভারী ধরে নিলাম, বড় m ভরের আরেকটা বস্তু যেটা স্থির অবস্থায় আছে, এটা কিন্তু স্থির, তাতে গিয়ে ধাক্কা মারতে জুড়ে গেছে। কি করে হবে এরকম জিনিস? দুটো কাদার তাল মনে করো, একটা কাদার তাল এখানে রেস্টে আছে আর একটা কাদার তাল গেল গিয়ে কাদার তালটা মিলেমিশে একটা বড় কাদার তাল হয়ে গেছে। তাহলে ধাক্কা লাগার পরে এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এরকম একটা বড় কাদার তাল হয়ে গেছে, যেটার ভর হয়ে গেছে এখন m + m। ভালো করে বলি, এখান থেকে জুড়ে গেছে না, দুটো জিনিস মিক্সড হয়ে গেছে,
তাহলে এইটার বেগ কত হবে তোমাকে এখন বার করতে হবে। আমি ধরে নিলাম ওটার বেগ হবে ভি ড্যাশ। ধরি নির্ণেয় বেগ বা সংযুক্ত ভর, সংযুক্ত ভর মানে কি জুড়ে যাওয়া ভর, নির্ণেয় বেগ হবে ভি ড্যাশ। সেই একই গল্প, বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, তাই ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে ওই লাইন দুটো তোমাদের প্রত্যেকবারে লিখতে হবে। দেখো ভরবেগ কার কত ছিল, আগে ভরবেগ ছিল এর ছিল হচ্ছে এম ইন্টু ভি প্লাস এটা স্থির বস্তু, তাহলে এম ইন্টু 0 সমান সমান ঘটনার আগে মোট ভরবেগ লিখে দিয়েছি, ঘটনার পরে মোট ভরবেগ হবে এম প্লাস এম ইন্টু ভি ড্যাশ। হয়ে গেল গল্প। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে এম প্লাস এম ইন্টু ভি ড্যাশ সমান, এটা তো 0 হয়ে গেল, তার মানে সমান সমান এম ভি, বা ভি ড্যাশ সমান হয়ে যাচ্ছে এম বাই এম প্লাস এম ইন্টু ভি। ভালো করে জিনিসটা কিন্তু মনে রাখো। পরের প্রশ্ন লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ছবিটা দিতেও পারে নাও দিতে পারে, এইচএসে এই ধরনের প্রশ্ন আগে এসে গেছে। প্রশ্নে বলছে এম ভরের একটা বস্তু ছোট ভি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল, এই যে যাচ্ছে, আর বড় এম ভরের একটা বস্তু বড় ভি বেগে ওয়াই অক্ষ বরাবর গতিশীল, এদিকটা আমার ওয়াই অক্ষ, এদিকটা আমার এক্স অক্ষ। তারা গিয়ে ধাক্কা মেরেছে, সেই বলছি জুড়ে গেছে, মানে কি দুটো কাদার তাল গিয়ে জুড়ে গেছে, জুড়ে গিয়ে কোন দিকে যাবে, মাঝামাঝি কোনো একটার দিকে যাবে। হ্যাঁ, পুরো মাঝখান দিয়ে 45 ডিগ্রি কোণ বলছি না আমি, এর মধ্যে যেটার প্রভাব বেশি থাকবে, এটা যদি বেশি বড় হয় তাহলে একটু এদিক ঘেঁচে যাবে, ভেক্টরে যা তোমরা শিখেছো দুটো জিনিসের যোগ হয়ে যাচ্ছে বলতে গেলে, তো এর মাঝখানে কোনো একটা দিক দিয়ে যাবে, আমি ধরে নিলাম সেটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করবে, আর ধরে নিচ্ছি তার গতিবেগটা হবে ইউ। তাহলে ধরি তোমায় বলতে হবে, প্রশ্ন হচ্ছে এই সংযুক্ত ভরটার বেগ কত আর দিক কত। ধরি সংযুক্ত ভর টি ইউ বেগে এক্স অক্ষের সাথে থিটা কোণে গতিশীল হবে। এবারে তাহলে এই যে সংযুক্ত ভরটার ভরবেগ হবে এম প্লাস এম ইন্টু ইউ, তাই না, ভর ইন্টু বেগ, তো এর ভর তখন বেড়ে গেছে, এম প্লাস এম হয়ে গেছে। তো এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে তুমি ভরবেগ সংরক্ষণ সূত্র দুম করে অ্যাপ্লাই করে দিলে হবে না, কেউ যদি লিখে দেয় সংরক্ষণ সূত্র, কেউ যদি লিখে দেয় এম ভি প্লাস এম ভি, স্যার আপনি তো এতক্ষণ এটাই লিখছিলেন, সমান সমান এম প্লাস এম ইন্টু ইউ, তাহলে সে গেল, তাহলে অনেক কিছু বোঝা বাকি আছে বা ভুল হয়েছে। আগের সব অঙ্কগুলো একই রেখায় ছিল, রৈখিক কথাটা জোর দেবে, এই বস্তু এই রেখায় যাচ্ছে, এই বস্তু এই রেখায় যাচ্ছে, এ আবার অন্য একটা রেখায় যাচ্ছে, এরকম তিন দিকের জিনিসপত্রকে কোনোদিন একটা লাইনে লেখা যায় না, ভেক্টর তাই বলেনি, আমিও আগে কিন্তু তাই বলিনি। তাহলে যেটা করতে হবে, এটা করলে হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে এদেরকে উপাংশ ভেঙে একটা রেখায় আনতে হবে, এদেরকে ভাঙার দরকার নেই, এরা তো একটা রেখায় আছে, এইটাকে এই যে সংযুক্ত ভরটা রয়েছে এর দুটো উপাংশ ভাঙা যাক, একটা হবে এই দিকে এম প্লাস এম ইন্টু ইউ ইন্টু কস থিটা, তাই না, ভরবেগ হচ্ছে এম প্লাস এম ইউ, তাহলে তার এই দিকের উপাংশ কত হবে এম প্লাস এম ইউ কস থিটা, আর এই দিকের উপাংশ কত হবে, এই বরাবর সোজা লাইন টানলে এই দিকে যে উপাংশটা হবে সেটা হবে এম প্লাস এম ইন্টু ইউ ইন্টু সাইন থিটা। এইবারে লক্ষ্য করো, সংযুক্ত হওয়ার মানে এই যে জুড়ে যাওয়া ঘটনাটার আগে আর পরে অ্যালং এক্স অ্যাক্সিস আর অ্যালং ওয়াই অ্যাক্সিস সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এক্স অক্ষ বরাবর সংরক্ষণ সূত্রানুসারে, তাহলে এক্স অক্ষ বরাবর সংঘর্ষ বা এই যে সংযুক্ত হওয়ার আগে ভরবেগ কত, এক্স অক্ষ বরাবর এই ঘটনাটা ঘটে যাওয়ার আগে তো একজনই ভরবেগ আছে, এর ভরবেগ তো এক্স অক্ষ বরাবর নয়, তাহলে তুমি এই লাইনে একে নেবে না কখনোই, এখন এ বাদ, এখন এক্স অক্ষ বরাবর আগে কার ভরবেগ ছিল, শুধুমাত্র এর ভরবেগ ছিল, তাহলে এক্স অক্ষ বরাবর আগের ভরবেগ হচ্ছে এম ভি,
এক্স অক্ষ বরাবর পড়ে, শুধু এক্স অক্ষ বরাবরই লিখতে পারো, এখন ওই অক্ষের কোনো জিনিসপত্র নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। এক্স অক্ষ বরাবর পরে ভরবেগ হয়ে গেছে এম প্লাস এম ইন্টু কস থিটা। আচ্ছা এখানে একটা ইউ মিস করলাম, এম প্লাস এম ইউ কস থিটা, এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। একই গল্প ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর সংরক্ষণ সূত্রানুসারে, সূত্রগুলো কিন্তু একটা রেখাতেই প্রযোজ্য, তাই জন্য হেডিং দেওয়া আছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। একটা রেখায় না থাকলে তোমাকে এইভাবে উপাংশ ভেঙে করতে হবে। ওয়াই অক্ষ বরাবর আগে ভরবেগ কত, এখন আর একে নেবো না, এই দিকটা দেখবো, শুধু এই দিক দেখবো না। তাহলে ওয়াই অক্ষ বরাবর আগে ছিল এম ভি সমান সমান, পরে হয়েছে ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র এইটা আছে এম প্লাস এম ইন্টু ইউ ইন্টু সাইন থিটা। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে তুমি যদি যোগ করে দাও, কিরকমভাবে যোগ করবে, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই 1 ও 2 থেকে বর্গ করবো, দুটোকেই বর্গ করে দেবো। তাহলে বর্গ যদি করি, এদিকে পাচ্ছ এম এ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এইদিকে পাবে এম এ স্কোয়ার ভি স্কোয়ার, ডান দিকে যেটা পাবে সেটা হচ্ছে, লক্ষ্য করো, এম প্লাস এম ইন্টু ইউ, এইগুলো সব কমন যাবে, দুটোতেই রয়েছে, আর ব্যাকেটে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তার মানে এখান থেকে এটা 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে ইউ স্কোয়ার সমান পেয়ে যাব এম এ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই এম প্লাস এম তার স্কোয়ার, বা এখান থেকে তুমি যেটা পাবে ইউ সমান হয়ে যাবে রুট ওভার অফ এইটা। ভালো করে লক্ষ্য করো, তাহলে গতিবেগের মানটা আমরা পেয়ে গেলাম। আর দিকটা কত হবে, মানে দিক বলতে আমরা তো এই মুহূর্তে পার্টিকুলার অ্যাঙ্গেলটা বলতে পারবো না, এগুলোর ভ্যালু দেওয়া নেই, থিটাটা আমায় বার করতে হবে। তো যদি তুমি এখানে ভাগ করে দাও 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর করলে তুমি যেটা পাবে, 2 নম্বরে দেখো কি আছে, এম প্লাস এম ইউ সাইন থিটা, পুরোটা লিখেই করছি, এম প্লাস এম ইউ সাইন থিটা ডিভাইড বাই 1 নম্বরে আছে এম প্লাস এম ইউ কস থিটা সমান সমান এদিকে চলে আসছে এম ভি ডিভাইড বাই ছোট এম ছোট ভি। তাহলে এইগুলো সব কেটে গেল, কমন ফ্যাক্টর, তাহলে টেন থিটা সমান হয়ে যাচ্ছে এম ভি ডিভাইড বাই এম ভি, বা থিটা সমান অ্যাঙ্গেল যদি বার করতে হয় তাহলে টেন ইনভার্স এম ভি বাই এম ভি। এটাই হচ্ছে আনসারটা। এরকম প্রমাণ আকারেও পড়তে পারে যে প্রমাণ করো অ্যাঙ্গেলটা এত হবে, গতিবেগটা এত হবে, অথবা তোমায় বলতে পারে যে গতিবেগটার মান এবং দিকটা নির্ণয় করো। ভালো করে বুঝে রাখো, খুব ইম্পর্টেন্ট বা খুব কনসেপচুয়াল অঙ্ক। কিন্তু এতক্ষণ আমরা রৈখিক ভরবেগ মানে সরল রেখা সব অঙ্ক দিচ্ছিলাম, যেই একটা অন্য রেখায় চলে এলো তখন কিন্তু ভুল হওয়ার একটা খুব চান্স আছে। তো তার ক্ষেত্রে যে কিভাবে তোমরা ট্যাকেল করবে সেগুলো, সেটা আমি এখানে বলে রাখলাম। পরের প্রশ্ন লক্ষ্য করো, এই ধরনের প্রশ্ন জয়েন্টে বহুবার এসছে, 2022 সালে নিটেও এসেছে। তো বলছে এম ভরের একটা গোলা, মানে এই বোমার মতোই ভাবতে পারো, যেটা প্রথমে স্থির ছিল, প্রাথমিকভাবে স্থির অবস্থায় ছিল, গোলাটা 2:2:1 ভেঙে গেছে। তাহলে যদি এম ভরের বস্তু 2:2:1 ভাঙে, তাহলে হতে পারে একটার ভর, ধরি ভরগুলি কত, 2x 2x আর x, তাই না? আমরা এইভাবে ধরা শিখেছি। তার মধ্যে যে দুটো সমান টুকরো মানে 2x আর 2x, তারা যাচ্ছে বলেছে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে, মানে x অ্যাক্সিস বরাবর y অ্যাক্সিস বরাবর দেখিয়েছি, দুজনেরই বেগ হবে v। তাহলে 3 নম্বরটা কোন দিক যাবে? এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই তোমাদের বোঝা গেছে যে দুজন মিলে যা ভরবেগ দেবে, তৃতীয়টার ভরবেগ তার উল্টোটা হতে হবে, কারণ গোলাটা প্রথমে স্থির ছিল, 3 জন মিলে ভরবেগ শূন্য করতে হবে। তাহলে নিশ্চয়ই 3 নম্বর পার্টিকেলটা এই দিকে কোনো একটা জায়গায় যাবে, যার ভর হচ্ছে x, যার বেগ আমি জানি না, ধরে নিলাম লেটস সে ইউ, নাম দিলাম। এদিকে কেন আসছি বোঝা যাচ্ছে সেটা তো, দুজনের মিলিত যা ভরবেগ হবে এরটা মাইনাস হতে হবে, মাইনাস হলে তবেই তো দুটোর যোগফল, তার থেকে মাইনাস করলে তবে 0 আসবে।
কেন জিরো আনতে চাইছি? আমি জোর করে আনতে চাইছি না, এই যে তিনটে টুকরো যেখান থেকে তৈরি হলো, সৃষ্টিকর্তার ভরবেগ শূন্য ছিল কিন্তু প্রথমে, সেখান থেকে ভরবেগের সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে দুটো টুকরো, এদের মধ্যে যদি কোণ 90 ডিগ্রি হয়, এদের ভরবেগ প্রথমে লিখে ফেলা যাক যে সমান দুটি অংশের ভরবেগ, সেটা কত? 2x ইন্টু ভি। প্রত্যেকটার ভরবেগ 2x ইন্টু ভি প্রতিটির। অতএব সমান অংশ দুটির মোট ভরবেগ, সমান অংশ দুটির মোট ভরবেগ কত হবে? এদের মধ্যে কোণ আছে 90 ডিগ্রি, এই দিকে একটা ভরবেগ ভেক্টর যার মান হচ্ছে 2x ইন্টু ভি, এইদিকে একটা ভরবেগ যার মান হচ্ছে 2x ইন্টু ভি, দুটো সমান ভেক্টর, অংশ দুটির মোট ভরবেগ হবে, তাকে যদি পি দিয়ে নাম দাও বা পি টোটাল নাম দাও, সেটা হবে রুট ওভার অফ ওই 2xv তার স্কোয়ার প্লাস রুট ওভার অফ চলতে থাকছে 2xv তার স্কোয়ার প্লাস 2ab cos 90, লেখার দরকার নেই, cos 90 জিরো হয়ে গেল। তার মানে এখানে চলে আসছে বলতে গেলে রুট 2 ইন্টু 2xv। এটা হচ্ছে এই দুজনের মিলিত ভরবেগ। তো এই দুজন মিলে যা ভরবেগ সৃষ্টি করেছে বা পেয়েছে, একে ঠিক তার উল্টো করতেই হবে, তবেই কিন্তু মোট ভরবেগটা শূন্য হবে। অতএব ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে আমি লিখতে পারি যে এই বস্তুটার ভরবেগ x ইন্টু ইউ সমান সমান রুট 2 ইন্টু 2xv, বা ইউ সমান হবে বলতে গেলে এখান থেকে 2 রুট 2v। তার মানে 3 নম্বর যে টুকরোটা, যেটা ছোট টুকরো, সেটাকে 2 রুট 2v বেগ নিয়ে ঠিক উল্টো দিকে যেতে হবে। অ্যাঙ্গেলগুলো বার করা এখন খুব সহজ বলতে গেলে, যেহেতু সমান ভর দিয়েছে, এদের লব্ধিটা কাজ করবে ঠিক এই বরাবর, ঠিক উল্টো দিকে। মানে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে ঠিক এর উল্টো দিকে এত বেগ নিয়ে কিন্তু গতিশীল হবে। পরের প্রশ্নটা লক্ষ্য করো, বেশ কনসেপচুয়াল কোশ্চেন। আগেরগুলো যা বুঝলে সেটা বুঝতে পেরেছো কিনা এটা দিয়ে বোঝা যাবে। তো তোমরা প্রথমে আমারটা না দেখে নিজেরা ট্রাই করো। বলছে একটা বোমা ইউ বেগে নিচের দিকে পড়ছে, ওপর থেকে ফেলে দেওয়া আছে, নিচের দিকে পড়ছে। তো সেইটা হঠাৎ 2:1 ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর যে বড় টুকরোটা হয়েছে, মানে দুভাগটা যেটা, সেটার গতিবেগ নিচের দিকেই রয়েছে, যেটা 2u বেগে যাচ্ছে। তো তোমাকে বলতে হবে যে তাহলে যে হালকা টুকরোটা যেটা এক ভাগ হয়েছে, সেটার গতিবেগ কত হবে, কোন দিকে হবে। তো ধরি ভাঙার পর টুকরোগুলির ভর 2m ও m, তাই না? তার মানে মোট ভর, তার মানে কত? মোট ভর ছিল 3m, সেটাকে 2:1 ভাঙলে হয়ে যাচ্ছে 3m আর m। তাহলে এই হচ্ছে বোমাটা ছিল যার ভর বলতে গেলে 3m, এই ধরা অনুযায়ী। এটার বেগ ছিল ইউ, এটা হচ্ছে আগে, বোমা ফাটার আগে। আর পরে কি কি হচ্ছে লক্ষ্য করো, পরে হচ্ছে ভারী টুকরোটা যেটা 2m হয়েছে, ভারী টুকরো যেটা 2m, তার গতিবেগ বলে দিচ্ছে যে 2u, তার গতিবেগ 2u নিচের দিকে। আর হালকা টুকরো যেটা m হয়েছে, তার গতিবেগ কত সেটা জানি না, আমি সেটা ধরে নিচ্ছি v হবে। বোঝা গেল? ধরি ছোট টুকরো, আরো ধরছি, ছোট টুকরোর বেগ হবে v, কোন দিকে ধরছি না সেটা অঙ্ক বলবে। তাহলে এই লাইনটার আগে গোটা ছিল, তারপরে ভেঙে গেছে, তাহলে ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে নিজে নিজে ভেঙে গেছে। তো নিজেদের ভিতরে যে কেমিক্যাল রিয়াকশন, তার জন্য ভেঙেছে। তাহলে ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে আমি লিখতে পারি যে 3m ইন্টু ইউ ইকুয়ালস টু, এখান থেকে লিখে দেবো, লক্ষ্য করো, m ইন্টু ভি প্লাস এখান থেকে চলে আসছে 2m ইন্টু 2u। তাহলে m ইন্টু ভি চলে আসছে, এখান দিয়ে 3টে mv
এখানে চলে আসছে 3টে mu মাইনাস 4টে mu, তাহলে চলে আসছে mv সমান মাইনাস mu, তাহলে v সমান চলে আসছে মাইনাস ইউ। তাহলে ভালো করে বোঝো জিনিসটা, যে ছোট টুকরোটা হবে তার অ্যারোটা আমার তার মানে ভুল দেওয়া আছে, এটার ঘাড়ে দায়িত্ব পড়েছে, বলছিলাম না এতক্ষণ ধরে দায়িত্ব, এর দায়িত্ব পড়েছে যে তোমাকে ওপর দিকে উঠতে হবে, তার মানে মাইনাস চিহ্ন বলছে এটা উপরে উঠবে, উপরে উঠবে, তবে করে আগে যা ভরবেগ ছিল সেটা ধ্রুবক থাকবে। প্রতিদিনের মতো আজকেও আমি আজকের টপিকের ওপর এই দুটো প্রশ্ন তোমাদের করতে বাড়িতে দিলাম। তো এই দুটো প্রশ্নের আনসার তোমরা মন দিয়ে করো, নিশ্চয়ই পেরে যাবে। আর করা হয়ে গেলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাস এতটুকুই, তবে ভরবেগ সংরক্ষণ সূত্রের আরেকটু অ্যাপ্লিকেশন আমার বাকি রয়েছে, এটা আমি পরের ক্লাসে আসবো, সেখানে আমরা আলোচনা করব বন্দুকের প্রতিক্ষেপ বেগ। তো সেটার জন্য ওয়েট করো, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।